হ্যালো স্টুডেন্টস, আমরা তড়িৎ প্রাবল্যের একেবারে শেষের দিকে একটা অংশ আলোচনা করব। সেটা হচ্ছে গাউসেস থিওরেম। এই থিওরেমের সাহায্যে আমরা আর একটু মডার্ন মেথডে কিছু কিছু ক্ষেত্রে বা বিশেষ কিছু ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারি। কিন্তু এই গাউসেস থিওরেম পড়ার আগে আমাদের কয়েকটা জিনিস আমরা আলোচনা করে নেব। তার মধ্যে আজকে আছে ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর, তড়িৎ ফ্লাক্স, কীভাবে আমরা তড়িৎ ফ্লাক্সের ক্যালকুলেশন করতে পারি। আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। ওকে, তাহলে প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। এই ক্ষেত্র ভেক্টর জিনিসটা কি না, পদার্থবিদ্যায় কোনো একটা ক্ষেত্রফলকে কিন্তু ভেক্টর হিসাবে রিপ্রেজেন্ট করা যায় এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ভেক্টর রিপ্রেজেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন যেটা এরিয়া ভেক্টর আমরা একটু আলোচনা করে নিই। যে কোনো ক্ষেত্র, ধরো একটা ডিএস ক্ষেত্র, এর ক্ষেত্রফল ধরো ডিএস, এটাকে যখন আমরা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করব তখন আমরা তার লম্ব দিকে তার ভেক্টরটাকে ধরে নেব। তার দিকটা হচ্ছে তার লম্বের দিক, অর্থাৎ ক্ষেত্র ভেক্টরের অভিমুখ কোনো একটা তলের লম্ব বরাবর। যদি এই তলের লম্ব বরাবর একক ভেক্টর এন হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি এন ডিএস, অর্থাৎ ভেক্টর এবং তার মান। তাহলে এটা হলো ক্ষেত্র ভেক্টর। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স এটাকে ফাই দিয়ে প্রকাশ করা হয়। এটা আমরা পড়েছিলাম যে কোনো একটা তল দিয়ে লম্বভাবে অতিক্রান্ত যে মোট বলরেখা তাকেই বলা হয় তড়িৎ ফ্লাক্স। আরেকটা কি, ধরো একটা তল এস, এই এস তলের উপর লম্বভাবে বলরেখাগুলো যাচ্ছে, লম্বভাবে বলরেখা। যদি তড়িৎ প্রাবল্য ই হয়, এটা টোটাল ফ্লাক্স ফাই। তাহলে তড়িৎ প্রাবল্যের আমরা একটা সংজ্ঞা পড়েছি, সেটা হচ্ছে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য হলো ওই বিন্দুর চারপাশে একটা একক ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। তাহলে ফাই বাই এস, বা ফাই ইকুয়াল টু কী বলতে পারি, ইএস, অর্থাৎ ফ্লাক্স ইকুয়াল টু তড়িৎ প্রাবল্য ইন্টু ক্ষেত্রফল। এটা কখন হবে? যদি বলরেখাগুলো তলের লম্ব বরাবর যায়। কিন্তু যদি এমন হয় যে এই বলরেখাগুলো কোনো তলের লম্ব বরাবর নেই, অর্থাৎ এই তল, ধরো এটা হচ্ছে ডিএস একটা ক্ষেত্র, তার এই ভেক্টর হচ্ছে ডিএস এই অভিমুখে, কিন্তু এখানে মনে করো তড়িৎ প্রাবল্যের অভিমুখ তার সঙ্গে একটা থিটা কোণ করে আছে, অর্থাৎ এই দিকে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ফ্লাক্সটা ক্যালকুলেশন আমরা এইভাবে সরাসরি করতে পারবো না। তখন আমাদের এই তলটার একটা প্রজেক্টেড ক্ষেত্র ধরতে পারি, যেই তল দিয়ে এই ফ্লাক্সগুলো লম্বভাবে যাবে। যদি এটা ডিএস হয় তাহলে এই ক্ষেত্রটা দেখানো যায় যে এটা হচ্ছে ডিএস কস থিটা, এবং তখন আমরা কি বলতে পারি, ফাই ইকুয়াল টু ই ইন্টু ডিএস কস থিটা। আমরা একটু আগে পড়লাম তড়িৎ প্রাবল্য আর ওই লম্বভাবে যেই ক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছে বলরেখাগুলো তার ক্ষেত্রফল। তো এক্ষেত্রে এই ক্ষেত্রফলটা লম্বভাবে যাচ্ছে বলরেখাগুলো, কাজে ই ডিএস কস থিটা। এবং এটা দেখো ক্লিয়ারলি ই ডট ডিএস, অর্থাৎ ফ্লাক্স ইকুয়াল টু ই ডট ডিএস। তড়িৎ প্রাবল্যের অভিমুখ এবং ক্ষেত্র ভেক্টরের যে অভিমুখ তার যদি জানা থাকে, তার ডট প্রোডাক্ট। ন্যাচারালি দুরকম কেস হতে পারে। ধরো যদি থিটাটা 0 ডিগ্রি হয়, অর্থাৎ এই ক্ষেত্রে থিটাটা অর্থাৎ লম্বভাবে যাচ্ছে, তাহলে এটাও ডিএসের দিক আর ই এর দিক একই দিকে দুটো। ইন দ্যাট কেস দেখো এখানে ফ্লাক্স হবে ফাই ইকুয়াল টু হবে ই ইন্টু ডিএস, অর্থাৎ ই ডিএস সর্বোচ্চ। কিন্তু এমন যদি হয় যে এই তল ডিএস অভিমুখে এদিকে আর বলরেখাগুলো যাচ্ছে তার সমান্তরালে গা দিয়ে, সেক্ষেত্রে দেখো কোনটা 90 ডিগ্রি, অর্থাৎ
পরিষ্কার দেখো এখানে কোনো কোনো বলরেখাই কিন্তু ছেদ করছে না তল দিয়ে, এবং এই সূত্র থেকেও দেখতে পারি তখন ই ডট ডিএস কী হয়ে যাবে 90 ডিগ্রি কোণ, তাহলে এখানে ফাই হয়ে যাবে 0। তাহলে একটা মোটামুটি ক্লিয়ার করতে পারলে ই ডট ডিএস ইকুয়াল টু, তাহলে ই ডট ডিএস তখন ফাই 0। তাহলে ইন জেনারেল আমরা কি দেখলাম যে কোনো একটা তলের ধরো একটা তল, একটা বদ্ধ তল, তার মধ্যে একটা ছোট্ট ক্ষেত্রফল মনে করো ডিএস, তার ভেক্টরটা মনে করো এইদিকে, আর এখানে মনে করো তড়িৎ প্রাবল্যের অভিমুখ হচ্ছে ই, এটা থিটা কোণ। তাহলে এই সমগ্র তল দিয়ে মোট যে বলরেখা যাচ্ছে ফাই, কি করে পাবো না ই ডট ডিএস হচ্ছে তোমার শুধুমাত্র এইটুকু তল। তাহলে প্রত্যেকটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ডিএস যদি আমরা টোটাল করি, ইন্টিগ্রাল করি, এটাকে সারফেস ইন্টিগ্রাল বলা হয়, এটাই হচ্ছে টোটাল ফ্লাক্স। তাহলে কোনো তল দিয়ে মোট যে বলরেখা যাচ্ছি, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি ই ডট ডিএস সারফেস ইন্টিগ্রাল। এটা সারফেস ইন্টিগ্রাল বোঝানোর জন্য, সেটা হচ্ছে মোট ফ্লাক্স। এইবার দেখো আমরা এই ফ্লাক্সটাকে কখন পজিটিভ ধরবো আর কখন নেগেটিভ ধরবো। ধরো যদি কোনো একটা তল দিয়ে বাইরে বেরিয়ে আসে কোনো ফ্লাক্স, তাকে তা আমরা বলবো পজিটিভ ফ্লাক্স। মনে করো একটা বদ্ধ তল, একটা ফোলানো বেলুন বা তপড়ানো বল বা গোলক, যা কিছু ধরো না কেন, এর মধ্যে মনে করো এখানে আধান আছে, তাহলে চারদিকে বলরেখা বেরিয়ে যাচ্ছে, এই তল দিয়ে ছেদ করে বেরোচ্ছে, এই ফ্লাক্সটাকে আমরা কি বলবো পজিটিভ ফ্লাক্স। কিন্তু এমন যদি হয় যে কিছু বলরেখা ভেতরে প্রবেশ করছে, মনে করো এরকম একটা শেপের একটা বেলুন, এরকম ফোলানো বেলুন, এইখানে মনে করো একটা আধান কিউ আছে বা মনে করো এই আধান কিউ, তাহলে এখানে সমস্ত দিকে বলরেখাগুলো বেরোচ্ছে। দেখো লক্ষ্য করে এই যে তল দিয়ে এটা বেরিয়ে যাচ্ছে, এটাকে পজিটিভ ধরবো। আবার দেখো এই তল দিয়ে বলরেখাগুলো এই বদ্ধ তলে প্রবেশ করছে, তাহলে এইখানে আবার নেগেটিভ ফ্লাক্স, আবার এখানে পজিটিভ ফ্লাক্স। তাহলে পজিটিভ ফ্লাক্স এবং নেগেটিভ ফ্লাক্সের একটা ধারণা তোমরা করতে পারলে, আমি এটা নোট পাঠিয়ে দেবো, নোটটাও তোমরা দেখে নেবে। ওকে, নেক্সট আমরা যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ঘন কোণ, সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল ব্যাপারটা কি জানার আগে আমরা একটি সাধারণ কোণ সম্পর্কে তোমরা কি জানো না, একটা রেখা আরেকটা রেখা ছেদ করেছে, মাঝের এই অংশটাকে আমরা কোণ বলি। এই কোণটা কিন্তু একটা মাত্রাহীন ভৌত রাশি, আমরা জানি কোনো মাত্রা নেই কোণের, একে ডিগ্রি দিয়ে বা রেডিয়ানে প্রকাশ করা হয়। আর এটা কিন্তু একটা দ্বিমাত্রিক কোণ। পরে তোমরা হয়তো পড়েছো যে কোনো একটা রেখা, এটা একটা বৃত্তচাপ, বৃত্তের একটা যে কোনো রেখা, ক্ষুদ্র রেখা, তাহলে বৃত্তের অংশ বৃত্তচাপ ধরতে পারি, এবং এটা একটা বৃত্তের কেন্দ্রে যে কোণ করে, বৃত্তের কেন্দ্রে যে কোণ করছে এই বৃত্তচাপটা মনে করো এল, বৃত্তের ব্যাসার্ধ আর, এই কোণটাকে আমরা বলি দ্বিমাত্রিক কোণ, যেটা রেডিয়ানে প্রকাশ করি, এবং তখন এল বাই আর, এইটা হচ্ছে থিটা, থিটাটা হচ্ছে রেডিয়ানে করে, এটা একটা দ্বিমাত্রিক কোণ। একইভাবে কোনো একটা ধরো একটা গোলকের একটা ক্ষুদ্র অংশ মনে করো ডিএস, এই গোলকটার ক্ষুদ্র অংশ ডিএস, এটা গোলকের কেন্দ্র, গোলকের ব্যাসার্ধ, এই ডিএস ক্ষেত্রটা কেন্দ্রে যে কোণ করছে এই কোণটাকে আমরা বলছি ওমেগা, সলিড অ্যাঙ্গেল, ঘন কোণ। ক্লিয়ার? দেখো তোমাদের একটু বোঝানোর জন্য আমি একটু ঘন কোণের আইডিয়াটা দিচ্ছি। ধরো তোমরা ঝালমুড়ি খাওয়ার ঠোঙা দেখেছো, এই যে দেখো সেটটা, এটাকে আমরা একটা ঘন কোণ বলতে পারি। এটা কোথায় কাজে লাগে? যখন কোনো রেডিয়েশন, আলোক এনার্জি, আলোক শক্তি এগুলো নির্গমনের সময় এই ঘন কোণের ধারণাটা কাজে লাগে। এটা একটা ঘন কোণ। এইবার ধরো যদি এটাকে ছোট করে, দেখো ঘন কোণটা কিন্তু ছোট হচ্ছে আস্তে আস্তে, আবার দেখো এটা বড় করছি, ঘন কোণটা বড় হচ্ছে। আমার মনে তোমরা ঘন কোণ সম্পর্কে একটা ধারণা করতে পেরেছো। এটাকে সলিড অ্যাঙ্গেল বা ঘন কোণ বলা হয়। এর একক হলো স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান হচ্ছে ঘন কোণের একক। ঠিক আছে? তাহলে এই ডিএস ক্ষেত্রটা একটা গোলকের অংশ, অর্থাৎ ডিএস তলের যে লম্ব তার যে অভিমুখ এই ব্যাসার্ধ বরাবর, অর্থাৎ গোলকের কেন্দ্র থেকে ডিএসের বিন্দুগামী যে রেখাটা সেটা ডিএস তলকে লম্বভাবেই ছেদ করছে। ক্লিয়ার? তখন তার ক্ষেত্রে
এটা আমরা বলতে পারি ওমেগা বা ডি ওমেগা, ক্ষুদ্র যদি হয় ডি ওমেগা ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে ঘনকোণের মান। এইবার ধরো যদি এমন হয় যে একটা ক্ষেত্র কোনো একটা বিন্দুতে যে কোণ করেছে, এই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ হচ্ছে এই বরাবর, আর ওই বিন্দু থেকে ক্ষেত্র বরাবর যে রেখা মধ্যবিন্দুগামী, এই রেখাটা একটা কোণ করে আছে। তখন আমরা কি করে এই ঘনকোণটা বের করবো? এই ঘনকোণটা আমি কি করে তখন বের করব? ডি ওমেগাটা করব। তখন আমরা এই যে ডিএস ক্ষেত্র, আমরা এর একটা প্রজেক্টেড মানে অর্থাৎ উপাংশ ক্ষেত্র বের করব, যেটা ডিএস কস থিটা। এই ক্ষেত্রটা এই ওকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা গোলকের একটা অংশ হবে ডিএস কস থিটা। ক্লিয়ারলি তখন ডি ওমেগা কি লিখতে পারি? ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। ঠিক আছে? অর্থাৎ সাধারণ কথায় বলতে পারি ডিএস ক্ষেত্রটা যে কোণ করবে সেই কোণটা হলো মানে ঘনকোণ করবে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। ঠিক আছে? এইবার তোমাদের একটু ব্যাপারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি কিছু এক্সাম্পল দিয়ে। ধরো একটা বৃত্তের বৃত্তচাপের একটা ক্ষুদ্র অংশ, কেন্দ্রে একটা কোণ, টু ডাইমেনশনাল 2D কোণ, এটা আমরা রেডিয়ান এককে প্রকাশ করছি। ধরো ডি থিটা কোণ করেছে আর ব্যাসার্ধের, এবং একটা ক্ষুদ্র অংশ ক্ষুদ্র ডিএল দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ। আচ্ছা বলো তো এই ডিএল করে পুরো বৃত্তচাপটা অর্থাৎ পরিধি কত কোণ করবে? না, দেখবে এটাকে ডিএল তখন ইন্টিগ্রেট করলে পাবো 2 πr বাই আর। ফর্মুলা অনুযায়ী আমরা দেখেছিলাম থিটা ইকুয়াল টু ডিএল বাই আর। ফর্মুলা থেকে আমরা কি বলতে পারি? এটা হবে 2 রেডিয়ান। তোমরা এটা আগে জানতে না? একটা বৃত্তচাপ মানে পরিধি, তার কেন্দ্রে টোটাল 2 রেডিয়ান কোণ করে বা 360 ডিগ্রি কোণ করে। এটা কি শুধু বৃত্তের ক্ষেত্রে? না, এটা যে কোনো বদ্ধ বক্ররেখা তার অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বদ্ধ বক্ররেখার প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি আমরা এই কোণগুলো টোটাল করি তাহলে কত কোণ হবে বলো তো? না, এটাও দেখবে হবে 2 রেডিয়ান। তাহলে একটা নতুন জিনিস জানলে তোমরা। বদ্ধ বক্ররেখা তার যে কোনো অভ্যন্তরের বিন্দুতে মোট যদি রেখা সমাকল করা যায়, রেখা না, এটা বদ্ধ বক্ররেখা, তার কেন্দ্রে কিন্তু মোট যে কোণ করছে সেটা কিন্তু 2 রেডিয়ান। ক্লিয়ার হয়েছে? এইবার আমরা চলে আসছি 3 ডাইমেনশনাল কোণ ঘনকোণের ক্ষেত্রে। ঘনকোণের ক্ষেত্রে দেখো একটা গোলক, আর ব্যাসার্ধের গোলক, এখানে একটা ছোট্ট ডিএস ক্ষেত্র আমি কল্পনা করলাম। তাহলে ডিএস ক্ষেত্রটা কত ঘনকোণ করছে? ডি ওমেগা ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার। এবার দেখো পুরো গোলকটা কত কোণ করবে? না, টোটাল ডিএসকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন ডিএস বাই আর স্কোয়ার। তাহলে এটা ওমেগা ইকুয়াল টু দেখো 4 আর স্কোয়ার। আমরা জানি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইকুয়াল টু 4 স্টে রেডিয়ান। ঠিক আছে? অর্থাৎ একটা গোলক তার অভ্যন্তরে কোনো বিন্দুতে যে মোট ঘনকোণ করছে তাকে হচ্ছে 4 স্টে রেডিয়ান। তার মানে কি, একটা বিন্দু, ধরো এই একটা বিন্দু, এই বিন্দুতে সমগ্র তলটা যে কোণ করবে, এই ঘনকোণগুলো যোগ করে করে যাও, টোটাল একটা বিন্দুর চারপাশে কত ঘনকোণ হবে? 4 স্টে রেডিয়ান। এটা শুধু গোলক কেন, যে কোনো একটা বদ্ধ তল, ধরো একটা বেলুন, ফোলানো বেলুন, একটা বদ্ধ তল, তোপড়ানো বল হতে পারে, একটা প্লাস্টিকের প্যাকেট হতে পারে, পুরো বদ্ধ, কোথাও খোলা নেই। তারও যদি অভ্যন্তরে কোনো বিন্দুতে আমরা যদি কোনো একটা বিন্দু ওতে মোট যে ঘনকোণ করবে, দেখো ঘনকোণ করতে থাকবে, টোটাল যদি আমরা ঘনকোণগুলো যোগ করি সেটাও কিন্তু হবে কত? 4 স্টে রেডিয়ান। তাহলে একটা আইডিয়া পেলে তোমরা। ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা ঘনকোণের ধারণা পেলে এবং তড়িৎ ফ্লাক্স সম্পর্কে জানলে, আর তোমরা জানলে প্রথম অংশটা যেটা পড়ালাম সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। ওকে।